লন্ডনে হাসপাতালে খালেদা জিয়া। ন্যায় বিচারের দাবিতে ফের শাহবাগ ব্লকেডের হুঁশিয়ারি। বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ। ভারত চিঠির জবাব এখনো দেয়নি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে মন্তব্য বিএনপি নেতার। লিফটে না তোলায় পুলিশের উপর ক্ষোভ ঝাড়লেন কামরুল। একনেক সভায় 4,246 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন। কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না জানালেন ট্রুডো। পাঠ্য বই থেকে সাকিব সালাউদ্দিন আউট, স্থান পেলেন জ্যোতি জামাল ভুইয়া। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। লন্ডনে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে তাকে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য জানান। বুধবার বাংলাদেশ সময় বিকাল 2:58 খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে তিনি সরাসরি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 3 ঘন্টা দেরিতে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনে পৌঁছায়। হিথ্রো বিমানবন্দরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তাকে স্বাগত জানান। এ সময় জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবিতে রাতে শহীদ মিনারে অবস্থান করবেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। 9 জানুয়ারি বেলা 11টার মধ্যে ন্যায় বিচার ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেট করবেন তারা। বুধবার বিকাল 5টায় প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ফিরে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার। তিনি বলেন, রাতে আমরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করব। যদি ন্যায় বিচারের ইঙ্গিত না দেখি তাহলে আগামীকাল বৃহস্পতিবার আবার শাহবাগ ব্লকেট করা হবে। একই সঙ্গে আমাদের কর্মসূচি চলমান থাকবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 10 প্রকল্প অনুমোদন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের খরচ হবে 4,246 কোটি টাকা। বুধবার একনেক সভায় অনুমোদন করার জন্য প্রকল্পগুলো উত্থাপন করা হয়। পরিকল্পনা কমিশন একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিন সভায় চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্পের বিষয়ে আলোচনা হয়, যার মেয়াদকাল জুলাই 2024 থেকে জুন 2028 পর্যন্ত নির্ধারিত। প্রকল্পটির খরচ হবে 437.07 কোটি টাকা এবং এটি সরকারি অর্থায়নে বাস্তবায়ন করবে জাতীয় রাজস্ব বোর্ড। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, মানুষ অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করছে, আরও করবে, কিন্তু এখন মনে হচ্ছে বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে দরকার 1991 সালের মতো সব আন্দোলনকারী দলকে নির্বাচনের আওতায় নিয়ে আসা, দিনের ভোট দিনে করে সংসদে প্রতিনিধি নির্বাচন করা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ফারুক বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে যদি সমুন্নত রাখতে চান তাহলে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। দেশে ইতোমধ্যে মঈন ফখরুদ্দিনের চেয়েও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে। জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, অপেক্ষা কেবল তারিখের। শুনানির জন্য এজলাস কক্ষে নেওয়ার সময় লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে। এদিন বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানায় মোহাম্মদ আলী হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য কামরুল ইসলাম সহ 5 জনকে আদালতে আনা হয়। এরপর তাদের হাজতখানায় রাখা হয়। এ সময় লিফটের পরিবর্তে সিঁড়িতে তোলা হয় তাদের, যে কারণে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উপর চটে যান কামরুল। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ইতরামির একটা সীমা আছে, ফাজলামো পেয়েছেন নাকি? আদালতের লিফট কি নষ্ট? এত উপরে সিঁড়ি দিয়ে হাঁটানো হচ্ছে কেন? এরপর কামরুলকে পুলিশ সদস্যরা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হাত ধরে সহায়তা করেন। পরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আসামিদের বিভিন্ন থানায় মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেয়া হয়েছিল তার জবাব এখনও পাওয়া যায়নি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, আপনাদের মতো আমিও এটি পত্রিকার মাধ্যমে জেনেছি। আমাদের কি করার আছে? শেখ হাসিনাকে ফেরাতে পাঠানো চিঠির জবাব পেয়েছেন কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, তাকে ফেরাতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনও পায়নি। নওগাঁর ধামরাহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির বাধাই বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ। তবে বর্তমানে সেখানকার পরিস্থিতি স্থিতিশীল আছে। বুধবার বিকেলে নওগাঁর 14 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে আসলে নওগাঁ 14 বিজিবি সদস্যদের বাধায় তাদের কাজ বন্ধ হয়ে যায়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নওগাঁর বস্তাবর এলাকায় প্রায় 600 গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। বুধবার সকালে হঠাৎ বিএসএফের একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসে। আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে 150 গজের মধ্যে ফসল চাষ ব্যতীত স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুই দেশের জন্য প্রযোজ্য হবে, কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙে কাঁটাতারের বেড়া দিতে আসে। বিএসএফ সদস্যদের বেড়া দিতে আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় কাজ না করেই ফিরে যায় বিএসএফের সদস্যরা। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের ঝিকরগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় 3টি ফার্মেসিকে মোবাইল কোর্টে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর 2টার সময় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার। ফার্মেসিগুলো বন্ধ হলে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মেসার্স সুমন ড্রাগ হাউস, মেসার্স শাহজাহান ফার্মেসি এবং মেসার্স জামাল ফার্মেসি প্রতিটা ফার্মেসিকে 10,000 টাকা করে জরিমানা করে তা আদায় করা হয়। এমইউসি ফুডস লিমিটেড ও গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে যশোরের বিসিক গৌর গোপীনাথ মন্দিরের সামনে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এমইউসি ফুডস লিমিটেডের পরিচালক অঞ্জলি রানী দাস সহ অন্যরা। এবার খেলার সংবাদ। শিক্ষার্থীদের জন্য ছাপা নতুন পাঠ্য বই থেকে মাগুরা 1 আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নাম ও ছবি বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনও। তাদের জায়গায় ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ। তাছাড়া নতুন করে যুক্ত হয়েছেন জাতীয় দলের ফুটবলার জামাল ভুঁইয়া। নতুন পাঠ্য বই বিশ্লেষণে দেখা যায়, 7ম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে স্পোর্টস পার্সোনালিটি লেসনে কাজী সালাউদ্দিনের ছবি সরিয়ে রানী হামিদের এবং সাকিব আল হাসানের জায়গায় নিগার সুলতানা জ্যোতির ছবি বসানো হয়েছে। এছাড়া ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার সচিন টেন্ডুলকারের ছবি সরিয়ে সেখানে জামাল ভুঁইয়ার ছবি দেয়া হয়েছে। তবে পেলে, ম্যারাডোনা, ব্রায়ান লারার মতো অন্যদের ছবি আগের মতোই রাখা হয়েছে। বুধবার বিকেলে যশোর বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী বালক ও বালিকাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি থেকে ট্রফি বিতরণ করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। অপরদিকে ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ও পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর ধমক দিয়ে আসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অর্থনৈতিক চাপ সৃষ্টি করে কানাডাকে একীভূত হতে বাধ্য করবেন।
ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না জানিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং কানাডা একে অপরকে সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী। এতে দুই দেশের কর্মী ও সমাজ উপকৃত হচ্ছে, কিন্তু আমরা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হব না। গত 5 নভেম্বর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। এরপর কানাডিয়ান প্রধানমন্ত্রীকে গভর্নর ট্রুডো এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করেন তিনি। এছাড়া কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন বলেও জানান তিনি। ক্ষমতা নেওয়ার আগেই ট্রাম্পের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন অনেকে। গত সোমবার ট্রুডো প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তার প্রধানমন্ত্রিত্ব ছাড়ার অন্যতম কারণ ছিলেন ট্রাম্প। দেশটির বেশিরভাগ রাজনীতিবিদ মনে করছিলেন তাদের উপর শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প দিয়েছেন সেটি ট্রুডো আটকাতে পারবেন না। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।